হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা একাডেমি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস ইলেভেনের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের প্রথম অধ্যায়টি আমি এর প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম এবং দ্বিতীয় ক্লাসটি আজকে আলোচনা করব এবং সেই অধ্যায়ের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করব। তো প্রথমে আলোচনা করার পূর্বে আমাকে জানতে হবে যে ফার্স্ট সেমিস্টারের প্রথম যে দুটো পার্ট, একটা হলো ভারতীয় দর্শন, একটা হলো পাশ্চাত্য দর্শন। তো ভারতীয় দর্শনের পার্ট এ কটি অধ্যায় এবং পাশ্চাত্য দর্শনের পার্টে কটি অধ্যায় এ সম্পর্কে আমাকে বিস্তারিত ভালোভাবে জানতে হবে। তো চলো শুরু করা যাক। ভারতীয় দর্শন প্রধানত কয় ভাগে বিভক্ত, এটা জানার এই কোশ্চেন আলোচনা করার আগে আমাকে প্রথমে জানতে হবে প্রথম যে ক্লাসটি করেছিলাম প্রিভিয়াস ক্লাস, সেই ক্লাসে একটু টাচ দিয়ে তারপরে আমি এই অধ্যায়ের মধ্যে প্রবেশ করব। তাহলে আমরা যারা ইলেভেনে ভর্তি হয়েছি তারা দর্শন বা ফিলোজফি এই দুটো ওয়ার্ড সম্পর্কে জানতে পারছি। তো এই দুটো ওয়ার্ডকে আমি যদি দেখি, ব্যাখ্যা করি, তো এই দুটো ওয়ার্ডের ব্যুৎপত্তিগত অর্থ যদি আমি জানতে চাই তাহলে দেখব দুটো ব্যুৎপত্তিগত দিক দিয়ে এবং অর্থের দিক দিয়ে দুটো সম্পূর্ণ আলাদা। দর্শন শব্দটি আমি জানি যে দৃশ ধাতু থেকে, দৃশ একটা ধাতু যেটা কিনা সংস্কৃত একটা শব্দ, এই সংস্কৃত শব্দ যেটা দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ হয়ে এই দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো দেখা। কিন্তু ভারতীয় দার্শনিকরা বলেন যে সব দেখাই দেখা নয়। তো কোন দেখা হবে সেটা হলো সত্য দর্শন বা আত্মদর্শন বা তত্ত্বদর্শন। এক্ষেত্রে দর্শন মানে হলো সত্য দর্শন বা আত্মদর্শন বা তত্ত্বদর্শন। তো দেখা, সমস্ত দেখাই দেখা নয়, সেটা সত্য দর্শন বা আত্মদর্শন বা তত্ত্বদর্শন। এই সত্য দর্শনটি কি জিনিস না, বুদ্ধি এবং প্রজ্ঞার মাধ্যমে, আমাদের জ্ঞান বা প্রজ্ঞার মাধ্যমে যে জানা হয় যে জিনিসটা, যে বিষয়টা বা যে জ্ঞানটি পায়, সেই দেখাটাই হলো আমাদের প্রকৃত অর্থে দেখা। তাহলে সমস্ত দেখাই দেখা হতে পারে না, সেই দেখাই দেখা যে দেখাটা কিনা সত্য দর্শন বা আত্মদর্শন বা তত্ত্বদর্শন, অর্থাৎ বুদ্ধি এবং প্রজ্ঞার মাধ্যমে যে জ্ঞানটি আমরা লাভ করি সেটাই হলো প্রকৃত অর্থে দর্শন। না কোথায়? ভারতীয় দার্শনিকদের মতামত অনুযায়ী বা ভারতীয় দর্শন অনুযায়ী। নেক্সট, ফিলোজফি শব্দটিকে যদি আমি ভাঙি তাহলে দুটো শব্দ পাবো, একটা ফিলস এবং একটি প্লাস সফিয়া, SOPHIA। সফিয়া, ফিলস শব্দের অর্থ হচ্ছে অনুরাগ বা ভালোবাসা যদি ধরি তাহলে সফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, অর্থাৎ জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালোবাসা হচ্ছে ফিলোজফি শব্দের অর্থ। এই ওয়েস্টার্ন কালচারে এটা যদি ওয়েস্টার্নে যদি হয় এটা হচ্ছে ইন্ডিয়ানে। তাহলে আমরা দেখলাম ইন্ডিয়ানে যদি হয়, ভারতীয় দর্শন যদি হয় ইন্ডিয়ানে, ফিলোজফি হচ্ছে ওয়েস্টার্নে। তাহলে দর্শন শব্দের অর্থ যদি হয় দৃশ ধাতু বা সংস্কৃত শব্দ অনট প্রত্যয় যোগ করে, দেখা হচ্ছে সত্য দর্শন বা আত্মদর্শন বা তত্ত্বদর্শন, অর্থাৎ বুদ্ধি বা প্রজ্ঞার মাধ্যমে যে জ্ঞান লাভ করি সেটাই হলো দর্শন। কিন্তু ফিলোজফি যেটাকে ওয়েস্টার্নে বলা হয়, ওয়েস্টার্ন অর্থাৎ পাশ্চাত্যে বলা হয়, পাশ্চাত্য দেশে বলা হয়, সেই ফিলোজফি শব্দটিকে ভাঙলে ব্যুৎপত্তিগত অর্থ পাই ফিলোস এবং সফিয়া। ফিলোস শব্দের অর্থ অনুরাগ বা ভালোবাসা এবং সফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান। তাহলে ফিলোজফি শব্দের অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ, আর দর্শন শব্দের অর্থ হলো সত্য দর্শন বা আত্মদর্শন। তাহলে ব্যুৎপত্তিগত দিক দিয়ে দেখা যাচ্ছে দুটো জিনিসই আলাদা। কিন্তু আমরা যখন ভর্তি হয়েছিলাম তখন ফর্ম ফিল আপ করেছিলাম, হয় দর্শন বাংলা ফর্মুলে, কিন্তু ইংরেজি ফর্মুলে ফিলোজফি লিখেছিলাম। তাহলে দর্শন আর ফিলোজফি এক, কিন্তু ব্যুৎপত্তিগত দিক দিয়ে দেখা গেল যে দর্শন আলাদা, ফিলোজফি আলাদা। এই হলো বিষয়। এবার আমার ক্লাস ইলেভেনে এই দর্শন বা ফিলোজফি, দর্শন বা ভারতীয় দর্শনের থেকে রয়েছে আমার 7টি অধ্যায় রয়েছে। ভারতীয় দর্শন থেকে রয়েছে 7টি অধ্যায় এবং পাশ্চাত্য দর্শন বা ওয়েস্টার্ন ফিলোজফি থেকে রয়েছে মাত্র 2টি অধ্যায়। এখানে রয়েছে 24টি নাম্বার, এখানে রয়েছে 16টি নাম্বার। এই হলো টোটাল প্রথম বিষয়ের সমস্ত একটা ধারণা দেওয়া হলো যে ভারতীয় দর্শনের 7টি অধ্যায় রয়েছে
রয়েছে ভারতীয় দর্শনে দর্শন শব্দের উৎপত্তি বা দর্শন শব্দটি কি, দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ফিলোসফির ব্যুৎপত্তিগত অর্থ। ওয়েস্টার্ন ফিলোসফি বা পাশ্চাত্যে যেটাকে ফিলোসফি বলা হয় সেখানে দুটো অধ্যায় রয়েছে, সেখান থেকে আমার 16টি নাম্বার থাকবে এবং ভারতীয় দর্শনে যে 7টি অধ্যায় রয়েছে সেই 7টি অধ্যায় থেকে 24টি নাম্বার রয়েছে। তো প্রথম অধ্যায়, এই 7টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি যতটা সম্ভব। সেখানে দর্শন শব্দের উৎপত্তি বা দর্শন বিষয়টা কি, দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, ডিটেলস আলোচনা করা হয়েছে। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব। এই দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব। সেখানে ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগ রয়েছে। টোটাল ভারতীয় দর্শন, কোনো পাশ্চাত্য দর্শন নয়, কেবল এবং কেবলমাত্র ভারতীয় দর্শনের যে শ্রেণী বিভাগটা রয়েছে ফার্স্ট সেমিস্টারে ক্লাস 11-এর ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগ, সেখানে আমরা এই আস্তিক এবং নাস্তিক সম্প্রদায়, যেটা কিনা বেদকে কেন্দ্র করে গড়ে উঠেছে, বেদের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে, সেই আস্তিক এবং নাস্তিক সম্প্রদায়, সেই ভারতীয় দর্শন এর দুটো সম্প্রদায় সম্পর্কে আলোচনা করব। আলোচনা করতে গিয়ে প্রথম কোশ্চেন আমি পেয়েছি যে ভারতীয় দর্শন প্রধানত কয় ভাগে বিভক্ত? তা 2 ভাগে বিভক্ত। আমি একটু আগে বললাম ভারতীয় দর্শনকে 2 ভাগে ভাগ করা হয়, একটা আস্তিক এবং একটা নাস্তিক। তো ভারতীয় দর্শন প্রধানত কয় ভাগে বিভক্ত? না 2 ভাগে বিভক্ত। তাহলে ভারতীয় দর্শন যদি আমি এইভাবে করি, ভারতীয় দর্শন যদি করে লিখি যে ভারতীয় দর্শনের ভিত কি? ভারতীয় দর্শন যেটা তৈরি হয়েছে সেটার ভিত হলো মূলত বেদ। আমরা বেদকে 4 ভাগে বিভক্ত করি, ঋক, সাম, যজুর, অথর্ব। এই বেদ হলো ভারতীয় দর্শনের ভিত্তি। তো সেই বেদকে কেন্দ্র করে ভারতীয় দর্শনকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হলো আস্তিক দর্শন সম্প্রদায়, একটি হলো নাস্তিক দর্শন সম্প্রদায়। এই আস্তিকদের আবার 6 ভাগে বিভক্ত করা হয়। আস্তিকদেরকে 6 ভাগে বিভক্ত করা হয়। আমি প্রথম বলবো সাংখ্য দর্শন, সাংখ্য যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত দর্শন। এই প্রত্যেকটি দর্শন অর্থাৎ 1, 2, 6টি দর্শন আছে। এই 6টি দর্শনকে একত্রে বলা হয় স্বরদর্শন। অর্থাৎ এই ভারতীয় দর্শনে যে আস্তিক সম্প্রদায়গুলি রয়েছে, কি পেলাম? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত দর্শন। এর মধ্যে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক এগুলোকে বলা হয় বেদ স্বতন্ত্র দর্শন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রায় পরীক্ষায় আসে যে বেদ স্বতন্ত্র দর্শন কয়টি আছে, সেগুলো কি? এই 4টিকে বলা হয় বেদ স্বতন্ত্র দর্শন। অর্থাৎ বেদকে কেন্দ্র করে দর্শনগুলো তৈরি হলেও নিজেরা নিজেদের মতো ইন্ডিভিজুয়ালি কিছু মত প্রতিষ্ঠা করেছেন, কিন্তু বেদকে তারা মেনে চলে। এই আস্তিক কাদের বলা হয় একটু আগে জানতে হবে। আস্তিক বলা হয় যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী। যে সমস্ত দার্শনিক সম্প্রদায় বেদের প্রামাণ্য বিশ্বাসী, অর্থাৎ বেদের মধ্যে যা আছে সেই প্রমাণটাকে তারা প্রামাণ্য বলে মনে স্বীকার করে নেয়, তাদেরকে আস্তিক সম্প্রদায় বলে। আর বেদের প্রামাণ্যে যারা বিশ্বাসী নয় তাদেরকে নাস্তিক সম্প্রদায় বলে। বহুবার এই কোশ্চেনটা এসছে যে আস্তিক কাদের বলা হয়, নাস্তিক কাদের বলা হয়। ভারতীয় দর্শনকে কয় ভাগে বিভক্ত করা হয়? 2 ভাগে, একটা আস্তিক সম্প্রদায়, একটা নাস্তিক সম্প্রদায়। আস্তিক কেন তাদের বলা হয়? যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে তাদের আস্তিক বলা হয়, যারা বেদের প্রামাণ্যকে বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক বলা হয়। এই বেদের প্রামাণ্যে বিশ্বাসী আস্তিক সম্প্রদায়গুলোকে আবার 2 ভাগে ভাগ করা হচ্ছে, একটা বেদ স্বতন্ত্র আর একটা হলো বেদ অনুগত। অর্থাৎ বেদে যা আছে সেটাকেই সম্পূর্ণভাবে মেনে চলে, বেদ অনুগত হয়ে চলে, কিন্তু এরা বেদ স্বতন্ত্র হয়ে চলে। তাহলে এই হলো টোটাল স্বরদর্শনের আবার 2টো ভাগ, একটা বেদ স্বতন্ত্র, একটা বেদ অনুগত। এবার আসি আমি নাস্তিক সম্প্রদায়ের কথায়। নাস্তিকরা আবার 2 ভাগে বিভক্ত, একটা চরমপন্থী নাস্তিক, একটা নরমপন্থী নাস্তিক সম্প্রদায়। চরমপন্থী নাস্তিক সম্প্রদায় হলো চারবাক সম্প্রদায়কে বলা হয় চরমপন্থী নাস্তিক সম্প্রদায়। অর্থাৎ এরা বেদকেও মানে না, ঈশ্বরকেও মানে না। কিন্তু নরমপন্থী সম্প্রদায় হচ্ছে বৌদ্ধ এবং জৈন দার্শনিক সম্প্রদায়। এই বৌদ্ধ এবং জৈন দার্শনিক সম্প্রদায়রা নরমপন্থী নাস্তিক, এবং চরমপন্থী নাস্তিক হলো চারবাক, আজীবক, এই সমস্ত হচ্ছে চরমপন্থী নাস্তিক সম্প্রদায়। তাহলে চারবাকরা বেদের প্রামাণ্যকে বিশ্বাস করে না, ঈশ্বরকেও বিশ্বাস করে না, তাই তারা চরমপন্থী নাস্তিক
নাস্তিক সম্প্রদায়, তা নাস্তিক এরকম 4 ভাগ, আজীবক এরকম বিভিন্ন সম্প্রদায় আছে। এই হলো টোটাল বিভাগ অর্থাৎ ভারতীয় দর্শনের আস্তিক এবং নাস্তিক সম্প্রদায়। আস্তিক তাহলে পেলাম আমরা 6টা, একত্রে বলা হয় ষড়দর্শন। এদের মধ্যে দুটো পার্ট, একটা বেদ স্বতন্ত্র এবং একটা বেদ অনুগত, এবং নরমপন্থী হচ্ছে চরমপন্থী হচ্ছে নাস্তিক সম্প্রদায়, চরমপন্থী নাস্তিক, এবং নাস্তিক হচ্ছে নরমপন্থী বৌদ্ধ এবং জৈন সম্প্রদায়। এর প্রত্যেকটি দার্শনিক সম্প্রদায়ের যারা প্রতিষ্ঠাতা তাদের সম্পর্কে আমার জানতে হবে। যেমন সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কপিল, যোগ দর্শনের মহর্ষি পতঞ্জলি, ন্যায় মহর্ষি গৌতম, বৈশেষিক মহর্ষি কনাদ, মীমাংসা মহর্ষি জৈমিনী এবং বেদান্ত দর্শন মহর্ষি বাদরায়ণ। প্রত্যেকটা সম্পর্কে ধীরে ধীরে এই সংক্রান্ত যে কোশ্চেনগুলো আসবে সেখানে আমি আবার ডিটেলস আলোচনা করব। চারবাক সম্প্রদায় বৌদ্ধ এবং জৈন, বার্ঝস্পতি বা বৃহস্পতি, দেবগুরু বার্ঝস্পতি বা বৃহস্পতিকে চারবাক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বলা হয়। তেমনি বৌদ্ধ দর্শনের গৌতম বুদ্ধকে বলা হয় এবং জৈন ধর্মের মহাবীর বা বর্ধমানকে বলা হয় নরমপন্থী জৈন সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। তো ভারতীয় দর্শনের প্রধানত কয় ভাগে বিভক্ত? আমি এখানে বিভাগ করে দিয়েছি আস্তিক এবং নাস্তিক। তাহলে অ্যান্সার এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 2 ভাগে বিভক্ত। নেক্সট কোশ্চেন, কোন দর্শন বেদের কর্তৃত্ব স্বীকার করে? বেদের কর্তৃত্বকে স্বীকার করে। আমি একটু আগে বললাম এই কর্তৃত্ব স্বীকার করার এই ভাষাটাই অন্যভাবে যদি বলি তাহলে বেদের প্রামাণ্যকে যারা স্বীকার করে তারা আস্তিক, আর যারা বেদের প্রামাণ্যকে স্বীকার করে না তারা নাস্তিক সম্প্রদায়। তাহলে কর্তৃত্বকে স্বীকার করা মানে হলো যারা আস্তিক দর্শন, আস্তিক সম্প্রদায়, তারা হলো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোন দর্শন বেদের কর্তৃত্ব অস্বীকার করে? তাহলে যারা স্বীকার করে তারা যদি আস্তিক হয়, তারা যারা অস্বীকার করে তারা অবশ্যই অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, নাস্তিক দর্শন। নেক্সট, ভারতীয় আস্তিক দর্শনের সংখ্যা কয়টি? আমি একটু আগে বলে দিলাম ভারতীয় আস্তিক দর্শন আছে 6টি, অর্থাৎ ষড়দর্শনকে ভারতীয় আস্তিক সম্প্রদায় বলা হয়, সেই আস্তিক সম্প্রদায়। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ষড়দর্শন বলতে কি বোঝায়? 6টি নাস্তিক দর্শন, 6টি আস্তিক দর্শন, 4টি বৌদ্ধ, 2টি জৈন সম্প্রদায়। না, তাহলে ষড়দর্শন অর্থাৎ 6, ষড় অর্থে 6 হবে, তাই 6টি আস্তিক দর্শন। তাহলে 6টি আস্তিক দর্শনকে একত্রে বলা হয় ষড়দর্শন। নেক্সট, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে? ন্যায় দর্শনের আমি একটু বলেছি সমস্ত প্রতিষ্ঠাতাদের নাম বলেছি। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম হলেন এই ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা। তিনি এই ন্যায় দর্শনের মধ্যে ভারতীয় দর্শনের যতগুলো দর্শন সম্প্রদায় আছে তার মধ্যে ন্যায় দর্শন হচ্ছে এমন একটি সাবজেক্ট, এমন একটা দর্শন যে দর্শনের মধ্যে যুক্তি নিয়ে আলোচনা করা হয়, যুক্তিবিদ্যা। অর্থাৎ ভারতীয় দর্শনের যুক্তিশাস্ত্র যদি বলা হয় তাহলে এই ন্যায় দর্শনকে বলা হবে, যার প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম। আমরা যদি চৈতন্য যুগে বা ভক্তিবাদী আন্দোলনের যুগে দেখা যায় তখন দেখা যাবে যে মহর্ষি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি এই ন্যায় দর্শনের পণ্ডিত ছিলেন, অর্থাৎ যুক্তি দিয়ে, তখন যুক্তিবিদ্যা বা যুক্তি দিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। সেই ন্যায় দর্শন মহর্ষি গৌতম হলেন প্রতিষ্ঠাতা। তাহলে অপশন সি হলো ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম। নেক্সট, বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতাকে? ন্যায় দর্শন তাহলে পেলাম মহর্ষি গৌতম। বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কনাদ হলেন দ্বিতীয় অ্যান্সার, অপশন বি মহর্ষি কনাদ। এই মহর্ষি কনাদ কেন বলা হতো? মহর্ষি কনাদ বলা হয় তিনি শস্য দানা যে খেতে পড়ে থাকে, যে সমস্ত শস্য দানা, সেই শস্য দানা তিনি সংগ্রহ করে তিনি জীবন অতিবাহিত করতেন। কারোর কাছে ভিক্ষা বা কারোর কাছে দান গ্রহণ করতেন না, খেতে পড়ে থাকা শস্য কণা কুড়িয়ে জোগাড় করে সেই দিয়ে তিনি জীবন অতিবাহিত করতেন, তাই সেবা করে। অর্থাৎ বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা, তাই নাম অনুসারে তার নাম হয়েছিল কনাদ। তাহলে বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কনাদ। নেক্সট, সাংখ্য দর্শন অর্থাৎ ষড়দর্শনের প্রথম যে দর্শনটা রয়েছে সাংখ্য দর্শন, সেই সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা। প্রত্যেকটি ষড়দর্শনের যে কটা প্রতিষ্ঠাতা আছে প্রত্যেকটা সম্পর্কে আমাকে জানতে হবে। এখান থেকে একটা কোশ্চেন থাকবেই এই অধ্যায় থেকে, যে সেকেন্ড অধ্যায়, এই অধ্যায় থেকে মূলত 3টি কোশ্চেন থাকবে। তার মধ্যে এই প্রতিষ্ঠাতা থেকে একটা কোশ্চেন প্রতিবারই থাকে।
তো এটা খুব ভাইটাল। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতাকে, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কপিল। এই সাংখ্য দর্শনের মধ্যে আমরা আমাদের পুরুষ এবং প্রকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা পেয়ে থাকি। পুরুষ এবং প্রকৃতি সম্পর্কে এই বিস্তারিত আলোচনা আমরা পেয়ে থাকি। পুরুষ হলো এখানে চৈতন্যময় সত্তাকে বলা হচ্ছে, যে কিনা প্রকৃতিকে সৃষ্টি করেছে, আর প্রকৃতি হলো জগৎ। তাহলে এই যেটা জড় জগৎ, যেটা জড় পদার্থ এবং চৈতন্যময় সত্তা হলো পুরুষ, সেটা এই সাংখ্য দর্শনের মধ্যে আলোচনা করা হয়েছে মহর্ষি কপিল। বি ইজ দ্য রাইট অ্যান্সার। কপিল হলো সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা, যোগ দর্শনের মধ্যে অষ্টযোগের কথা বলা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অষ্টযোগের কথা বলা হয়েছে। এই দর্শনে ধ্যান এবং যোগ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় রূপে পরিগণিত হয়। অষ্টযোগ, যার শেষ যোগ হলো সমাধি। ধ্যান এবং যোগের মাধ্যমে মোক্ষ বা মুক্তি লাভের কথা বলা হয়েছে। ভারতীয় দর্শন, টোটাল ভারতীয় দর্শনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষ কিভাবে মুক্তি লাভ করবে, মানুষের মুক্তি লাভের উপায় কি, সেই যোগ দর্শনের ধ্যান এবং যোগের কথা বলা হয়েছে, যেখানে অষ্টযোগের কথা বলা হয়েছে। ইম্পর্টেন্ট তথ্য। প্রতিষ্ঠাতাকে যোগ দর্শনের মহর্ষি পতঞ্জলি হলেন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পতঞ্জলি এই যোগ দর্শনের প্রতিষ্ঠাতা। নেক্সট, মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা। মীমাংসা দর্শনের কর্ম এবং জ্ঞান, এই বিষয় কর্মযোগ বা জ্ঞান যোগ, এই দুটো বিষয় যেমন মীমাংসা দর্শন, তেমনি জ্ঞান যোগের কথা বলা হয়েছে আমাদের বেদান্ত দর্শনে। মীমাংসা দর্শন আমি একটু আগে পেলাম, মীমাংসা দর্শন হলো বেদ অনুগত দর্শন। তাহলে মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি জৈমিনী। মহর্ষি জৈমিনী হলেন এই মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা, যিনি কর্মযোগ, এই দর্শনের মধ্যে কর্মযোগ সম্পর্কে আলোচনা করা হয়। নেক্সট, বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা। বেদান্ত দর্শন অর্থাৎ স্বরদর্শনের যে শেষ দর্শনটি রয়েছে, স্বরদর্শনের শেষ দর্শনটি রয়েছে, এই বাদরায়ণ হলেন। বাদরায়ণ, অপশন বি ইজ দ্য রাইট আনসার। বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা। বাদরায়ণ কেন নাম হয়েছিলেন? বদ্রী নামক স্থানে, বদ্রী নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে, যেটা আমাদের এখন বদ্রীনাথ, বদ্রী নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম হয় বাদরায়ণ। এই বাদরায়ণের এই আর এক নাম ঋষি বাদরায়ণ। বাদরায়ণ যদি হয়, তিনি ছিলেন বেদব্যাস। বেদব্যাস, এই ঋষি বেদব্যাস বা বাদরায়ণ বা বদ্রী, এই বাদরায়ণ হলেন বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা, যিনি বেদান্ত দর্শন লিখেছিলেন। নেক্সট, কোন দর্শনে অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে? আমি একটু আগে বলেছিলাম অষ্টাঙ্গ যোগ বা 8টি যোগের কথা বলা হয়েছে। অবশ্যই অপশন বি, যোগ দর্শনে। নেক্সট কোশ্চেন, কোন দর্শন পরমাণুবাদে বিশ্বাস করে? পরমাণুবাদ অর্থাৎ এই বৈশেষিক দর্শনের যিনি প্রতিষ্ঠাতা মহর্ষি কপিল, তিনি এই পরমাণুবাদের কথা বলেছেন। এই বৈশেষিক দর্শনে আমরা ছোট ছোট পরমাণু দিয়ে ক্ষুদ্র 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 পরমাণু যোগ করে, ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু যোগ করে তিনি বলেছেন এই জগৎ পরমাণু যোগে এই জগৎ পরমাণু যোগ করে এই জগতের সৃষ্টি হয়েছে। এ কথা তার দর্শনে আমরা ডিটেলস ভাবে আলোচনা করি। তার দর্শনে পাওয়া যায় পদার্থের কথা, সপ্ত পদার্থের কথা বলা হয়েছে, 6টি পদার্থ এবং 1টি অভাব পদার্থের কথা বলা হয়েছে। পরমাণুবাদের কথা বলা হয়েছে, পদার্থের কথা বলা হয়েছে। যে দর্শনে, সেটা হলো বৈশেষিক দর্শনে সামান্য বিশেষ সমবায় অভাব এই সমস্ত পদার্থের কথা বলা হয়েছে। দ্রব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে, পদার্থ এবং দ্রব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোন মতবাদে, কোন দর্শনে? তাহলে বৈশেষিক দর্শনে। সেই দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কনাদ। নেক্সট, চারবাক দর্শন কোন শ্রেণীর দর্শন? আমাদের যে আস্তিক এবং নাস্তিক দর্শন সম্পর্কে আমরা বিভেদ করেছিলাম, আমরা দেখিয়েছিলাম, সেখানে দেখেছি যে চারবাক দর্শন হচ্ছে চরমপন্থী নাস্তিক দর্শন সম্প্রদায়। অর্থাৎ আস্তিক এবং নাস্তিকের মধ্যে ডিভাইড করেছিলাম, তার মধ্যে প্রথম যে বিভাগটি ছিল সেটা হলো চারবাক দর্শন সম্প্রদায়। তারা না বেদকে মানে, না ঈশ্বরকে মানে। তাদের মতে প্রত্যক্ষই হলো একমাত্র প্রমাণ। যা আমি দেখি তার অস্তিত্ব আছে এই জগতে, যা দেখি না তার কোনো অস্তিত্ব নেই। তাহলে চারবাক দর্শন হলো প্রত্যক্ষবাদী দর্শন। প্রত্যক্ষবাদী দর্শন বা আত্মাকে তারা অস্বীকার করে, তারা জন্ম মৃত্যুর বা কর্মফলকে অস্বীকার করে, জন্মান্তরবাদকে অস্বীকার করে। তাহলে অর্থাৎ যা প্রত্যক্ষ করি তার অস্তিত্ব হয়, যা প্রত্যক্ষ করি না তার অস্তিত্ব নেই। প্রত্যক্ষ হচ্ছে তাদের কাছে একমাত্র প্রমাণ। এই চারবাক দর্শন হলো চরমপন্থী নাস্তিক দর্শন সম্প্রদায়। তাহলে চারবাকরা, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, নাস্তিক। নেক্সট কোশ্চেন, বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতাকে? বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা আমরা
জানি, ইতিহাসও আমরা পড়েছি, বৌদ্ধ দর্শন যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি গৌতম বুদ্ধ। এবং এর পাশাপাশি জৈন ধর্ম সম্পর্কে জানবো, জৈন ধর্মের যিনি প্রতিষ্ঠাতা বর্ধমান মহাবীর। তাহলে মহাবীর, গৌতম বুদ্ধ, কপিল, পতঞ্জলি যদি অপশন আসে তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, গৌতম বুদ্ধ। নেক্সট, জৈন দর্শনের প্রতিষ্ঠাতাকে, জৈন দর্শনে আমি একটু আগে বললাম মহাবীর। এখানে আমার জানতে হবে, এখানে এই দর্শনে বা এই জৈন যদি দর্শন না হয়ে জৈনটা যদি ধর্ম হয়, তাহলে জৈন ধর্মের মধ্যে আমরা দেখি 24 জন তীর্থঙ্করের নাম, 24 জন তীর্থঙ্কর রয়েছে, যার প্রথম তীর্থঙ্করের নাম আসে ঋষভদেব এবং 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের নাম আমরা পাই এবং 24তম তীর্থঙ্কর হলেন মহাবীর। এই 24তম তীর্থঙ্কর তিনি এই জৈন দর্শনের প্রতিষ্ঠাতা। এই জৈন দর্শনের মূল কথাই হলো অহিংসা পরম ধর্ম, অহিংসা এবং ত্রিরত্নের কথা বলা হয়েছে, ত্রিরত্ন সম্পর্কে বলা হয়েছে, যেমন দর্শন, জ্ঞান এবং চরিত্র, অর্থাৎ সদ্দর্শন, সৎজ্ঞান, সৎচরিত্র, এইটাকে বলা হয় ত্রিরত্ন। তাহলে এই জৈন দর্শনের মধ্যে এই জিনিসগুলো আমাকে জেনে নিতে হবে। যদিও তোমাদের সিলেবাস অনুযায়ী এই স্বরদর্শন সম্পর্কে শুধু একটু টাচ দিয়ে চলে যাওয়া হয়েছে, খুব বেশি ডিটেলস আলোচনা নেই, তো এখান থেকে 1 মার্কসের শর্ট কোশ্চেনের জন্য যতটুকু আমার তথ্য জানার দরকার সেটুকু জানলেই চলবে। তো জৈন দর্শনের প্রতিষ্ঠাতাকে বর্ধমান মহাবীরকে বলা হয় জৈন দর্শনের প্রতিষ্ঠাতা। নেক্সট, কোন দর্শনে অহিংসা বিশেষভাবে গুরুত্বপূর্ণ? আমি একটু আগে দেখালাম কোন দর্শনে অহিংসা এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। তো জৈন এবং বৌদ্ধ উভয় দর্শনের কিন্তু অহিংসার কথা বলা হয়েছে। তো এখানে যেহেতু আমার বৌদ্ধ নেই, তাহলে ন্যায় জৈন বৈশেষিক মীমাংসায় অপশন টেস্ট করলে বোঝা যাচ্ছে এখানে যে অপশন আছে, তাহলে জৈন দর্শন হলো অহিংসা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, কোন দর্শনে মধ্য মার্গের কথা বলা হয়েছে? এই মধ্য মার্গ এই শব্দটি না দিয়ে আমার কিন্তু পরীক্ষার হলে প্রশ্নপত্রে এভাবেও দিতে পারে মজ ঝিম পন্থা বা মধ্যপন্থা। এটা কি না আমাদের জীবনে আমরা অধিক ভোগ অথবা অধিক ত্যাগের রাস্তা গ্রহণ করে নিই, অর্থাৎ আমরা জীবনে অধিক ভোগটাকে পছন্দ করি অথবা অধিক ত্যাগটাকে পছন্দ করি। বৌদ্ধ দর্শনে বলা হয়েছে এই যে অধিক ভোগ আর অধিক ত্যাগ, এই দুটো জিনিস, অর্থাৎ যারা ত্যাগী হয়, অধিক ত্যাগ যারা করে তারা সন্ন্যাসী, আর যারা অধিক ভোগ করে তারা সংসারী জীব। তাহলে অধিক ত্যাগ এবং অধিক ভোগ এই দুটোর মাধ্যমেই আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি না। তাহলে এই দুটোর মধ্যে তিনি একটা মিডিল পথ গ্রহণ করেছেন, অর্থাৎ অধিক কৃচ্ছতা সাধনের মাধ্যমে আমরা পেতে পারি না বা অধিক ভোগের মাধ্যমে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি না। তাহলে পাবো কিভাবে? মধ্যম পন্থা, অর্থাৎ মধ্য পন্থা অবলম্বন করার কথা বলেছেন, অর্থাৎ দুটো অধিকটাকে বাদ দিয়ে তিনি মধ্য পন্থা অবলম্বন করা, সেটাকে মধ্য মার্গ শব্দের অর্থ হচ্ছে পথ বা রাস্তা। তাহলে মধ্য পথটি কি? তাহলে কোন দর্শনে বলা হয়েছে? অবশ্যই অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, বৌদ্ধ দর্শনে বলা হয়েছে। কোন দর্শন ব্রহ্ম এর ধারণাকে গুরুত্ব দেওয়া হয়? জগৎ ব্রহ্ম এবং মায়া, এই তিনটে শব্দ, জগৎ সত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, মায়া, এই সম্পর্কে ডিটেলস আলোচনা করেছে। আমরা দেখব যে ক্লাস 12-এর 3rd সেমিস্টারের 5th অধ্যায় রয়েছে বেদান্ত দর্শন, সেখানে ডিটেলস ভাবে আলোচনা করা হয়েছে জগৎ সম্পর্কে, ব্রহ্ম সম্পর্কে এবং মায়া সম্পর্কে। তাহলে কোন দর্শনে ব্রহ্মের ধারণাকে গুরুত্ব দেওয়া হয়? অপশন বেদান্ত দর্শন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতীয় দর্শনের মূল উদ্দেশ্য কি? ভারতীয় দর্শনের মূল উদ্দেশ্যটা কি? তো আমার এই টোটাল ভারতীয় দর্শনে যে 7টি অধ্যায় রয়েছে, এই 7টি অধ্যায় আমরা পড়ে যখন শেষ করব বা টোটাল অধ্যায়ের মধ্যে সমস্ত জায়গাতেই ভারতীয় দর্শনের মূল একটা উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে এই জীবের মোক্ষ লাভের উপায় বা মোক্ষ লাভ কি করে করবে। মোক্ষ লাভটা কি? এই মোক্ষ লাভটা কি আগে জানতে হবে। মোক্ষ লাভ হচ্ছে এমন একটা অবস্থা যেটা পেলে মানুষ এই যে জন্ম নেয়, আবার মৃত্যু হয়,
তার আবার জন্ম হয়, আবার মৃত্যু হয়, এই জন্ম আবার মৃত্যু, এই যে চক্র, এই জন্ম লাভ করার সাথে সাথে মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার জীবনে নানা রকম ঘটনা ঘটবে। তোমার মধ্যে দুঃখ থাকবে, তোমার মধ্যে শোক থাকবে, তোমার মধ্যে জরা থাকবে, ব্যাধি থাকবে, দুঃখ কষ্ট যন্ত্রণা নানা কিছু ভোগ করতে হবে। এই ভোগের হাত থেকে মুক্তি লাভ করার উপায় বা পথটাই হলো মোক্ষ লাভ করা। তো ভারতীয় দর্শনে সমস্ত দার্শনিকরাই, এই ভারতীয় দর্শনের সমস্ত দার্শনিকরা আমরা দেখতে পাবো যে জীব কিভাবে মোক্ষ লাভ করবে, অর্থাৎ জন্ম মৃত্যুর এই যে চক্র, এই চক্র থেকে সে ডিটাচ হয়ে যাবে কি করে, অর্থাৎ সে মুক্তি লাভ করবে কি করে। জন্ম হবে না তার, তাহলে মৃত্যু হবে না, তার জন্ম মৃত্যুর মাঝখানের এই অবস্থাটাও তাকে ভোগ করতে হবে না। তাহলে এই যে জন্ম মৃত্যুর চক্র, এ থেকে মুক্তি লাভের উপায়টি হলো ভারতীয় দর্শনের মূল উদ্দেশ্য। তাহলে রাজনীতি, মোক্ষ লাভ, যুদ্ধ বাণিজ্য কোনো কিছু নয়। তো এখানে অপশন বি ইজ আ রাইট অ্যান্সার। ভারতীয় দর্শনের মূল উদ্দেশ্যই হলো মোক্ষ লাভ বা মুক্তি লাভ করা। তো এই ছিল আমাদের ক্লাস 11-এর যে সেকেন্ড অধ্যায়, যে ভারতীয় দর্শনের সম্প্রদায়, আস্তিক এবং নাস্তিক সম্প্রদায়, ভারতীয় দর্শনের বিভাগ সমূহ। সেই ভারতীয় দর্শনের বিভাগ সমূহ থেকে প্রথম 20টি কোশ্চেন, যে সিলেক্টেড 20টি কোশ্চেন ছিল, সেই কোশ্চেনের কোশ্চেন অ্যান্সার করিয়ে দেওয়া হলো। তো এরকম আরো 20টি কোশ্চেন এই অধ্যায় থেকে আমরা পরের ভিডিওতে করব। তো এরকম আরো কোশ্চেন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইবার এবং ফলো করতে ভুলবে না।